নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। সাহিত্যিক রাস্কিন বন্ড লিখেছিলেন, দিল্লির প্রতিটা কোণায় একটি করে গল্প লুকিয়ে আছে। দিল্লির এবারের বিধানসভা ভোটও কিছুটা একই রকম। এর প্রতিটি স্তরে একটি করে অঙ্ক লুকিয়ে রয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে কি জয়ের হ্যাট্রিক করতে পারবে আম আদমি পার্টি, নাকি ২৭ বছর পর ফের দিল্লি দখল করবে বিজেপি? তবে এবার দিল্লির ভোটের হিসেব নিকেশ ছাপিয়ে গিয়েছে দিল্লির সীমানাকে। প্রশ্নে জাতীয় জোটের ভবিষ্যৎ, প্রশ্নে বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ। বিবর্তনের নাম যদি জীবন হয়, তাহলে নিশ্চিতভাবেই পরিবর্তনের নাম রাজনীতি। আজ যে শরিক, কাল সে প্রতিপক্ষ। এ খেলা এটাই নিয়ম। ভোটের দিল্লির কর্তব্য পথেই বোধহয় লেখা হচ্ছে জোট রাজনীতির নয়া অধ্যায়। মহারাষ্ট্র, হরিয়ানার ভোট বুঝিয়ে দিয়েছে, লোকসভায় বিজেপির সংখ্যা কমলেও দেশে কংগ্রেসের শক্তি বাড়েনি। তারপর থেকেই চাপ বেড়েছে 24 আকবর রোডের ওপর। প্রশ্ন উঠেছে ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। একাধিক বিরোধী দল থেকে রব উঠেছে ইন্ডিয়ার নেতৃত্ব যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দিল্লির ভোট যেন অঙ্ক বদলের এই দেওয়াল লিখনকেই আরো স্পষ্ট করে দিল। একদিকে আপের পাশে বিরোধী জোটের অধিকাংশ শরিক, তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের দল, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে একা কংগ্রেস। এই লড়াই শেষে দিল্লির লাড্ডু যার হাতেই উঠুক না কেন, কংগ্রেসের চাপ যে বাড়তে চলেছে তা বলাই যায়। দিল্লির লাড্ডু কার হাতে উঠবে? বুথ ফেরত সমীক্ষাগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লিতে এবার কুর্সি হারাতে পারে আম আদমি পার্টি, ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। যদিও এক্সিট পোলের ইঙ্গিত মিলবেই এমন কোনো কথা নেই। ফলাফল কি হবে তা অনেকাংশে নির্ভর করছে দুটি বিষয়ের উপর, মধ্যবিত্ত এবং মহিলা। দুয়েরই মন জয়ের চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না কেউই। মহিলা মন জিততে দিল্লির ভোটেও বাংলার মডেলকে কাজে লাগিয়েছে রাজনৈতিক দলগুলি। মহিলাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর এসবের মধ্যেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? এ নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের মোশন দিল্লির অঙ্ক। আমি প্রথমে আসব সুমনের কাছে। সুমন, দিল্লির এমন আচ্ছা, পরিচয়টা করিয়ে দেওয়া হয়নি, সম্ভবত পরিচয়টা করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপির পক্ষে। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আম আদমি পার্টির পক্ষে বিশ্বদীপ মৈত্র, এবং রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার শুভময়দা। নমস্কার। আমি প্রথমেই শুভময়দাকে যখন পেয়ে গেছি, শুভময়দার কাছে আসবো। শুভময়দা, কি মনে হচ্ছে দিল্লির ভোট? দিল্লি রাজ্য হিসেবে অত্যন্ত ছোট, হয়তো রাজ্যের সমস্ত ক্ষমতা দিল্লির কাছে নেই। তার কারণ দিল্লির যিনি শাসক হবেন তার কাছে পুলিশ নেই, স্বরাষ্ট্র দপ্তর নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জমি নেই, ল্যান্ড নেই। সুতরাং দিল্লির ক্ষমতা কম, কিন্তু তবুও রাজধানী দিল্লি। তো এই দিল্লির মসনদ গত ২৭ বছর ধরে, গত দুটি টার্ম অরবিন্দ কেজরিওয়াল ধরে রেখেছেন। এবং এবারের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ২৬-এ পশ্চিমবঙ্গ ভোট, এই ২৫-এ বিহারে ভোট, সদ্য যে ভোটগুলো হয়েছে বিজেপি ইতিমধ্যে ভালো ফল করেছে। কি হতে যাচ্ছে বলে মনে হয়? বিশ্বদা, দেখুন কি হতে যাচ্ছে তা আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের একটা সুবিধা আছে। আমরা যখন খুশি যে কোনো দিকে চলে যেতে পারি। যারা রাজনৈতিক দল করেন তাদের দায়িত্বটা অনেক বেশি থাকে। যেমন ধরুন, আগামীকাল যদি আমরা দেখি যে সবকটা সার্ভের ফলাফল মিলে গেল, আমরা তখন বলবো বাহ, সার্ভে গুলো কি সুন্দর মিলে গেছে, রাশি বিজ্ঞান কি সুন্দর কাজ করেছে। আবার যদি সার্ভে না মিলে গিয়ে যদি দেখা যায় যে আম আদমি পার্টি জিতে গেল, আমরা তখন বলবো দেখলেন সার্ভে গুলো একদমই কাজ করলো না। কিন্তু মূল যে অংশটা, মানুষের মনের মধ্যে কি আছে, সেটা কিন্তু আমরা সত্যি এখনো জানি না। কারণ এত কিছু সত্ত্বেও আমরা অপেক্ষা করছি ভোট বাক্সটা খোলার ওপর। এবং সবচেয়ে বড় কথা, সেই 2011 সালের কথা যদি আপনার মনে পড়ে, যে সময় আন্না হাজারের যে একটা নতুন ধরনের রাজনীতি ভারতবর্ষে এলো এবং তার সবচেয়ে ভালো ফলটা ভোগ করলেন
আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল আজকে কিন্তু তারা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। কালকে যদি সত্যি আম আদমি পার্টি পরাজিত হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে এই দলটি ভারতবর্ষে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন বারবার থাকবে। এবং বিজেপি যে জায়গাটা একটু পেছিয়ে গেছিল, 240 আসন, ভারতের যে গণতান্ত্রিক প্রেক্ষিত তাতে হয়তো ভালোই হয়েছে। একটা দল 400 আসন পেয়ে গেলে আমাদের গণতন্ত্রে কতটা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম, সে প্রশ্নগুলো থাকবেই। কিন্তু একই সঙ্গে তারপর যে লড়াইটা করে বিজেপি ফিরে এলো, যদি দেখেন যে হরিয়ানায় তাদের হেরে যাওয়ার কথা ছিল, সেখানে তারা জিতলো, মহারাষ্ট্রে বিপুল ভাবে জিতলো, এবং তারপর যদি এই দিল্লিতেও তারা জিতে যায়, তাহলে কিন্তু তারা একটা বিপুল অক্সিজেন পাবে। আমি একদম একদম যে কথাটা দিয়ে সূত্রপাত করেছিলেন সুহময় দা, আমি সেই কথার সূত্র ধরেই বিশ্বদীপ মৈত্র আম আদমি পার্টির মুখপাত্র, তার কাছে আসছি। যে আমলার চাকরি ছেড়ে এই রাজনৈতিক ময়দানে নেমেছিলেন, আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল। লড়াইটা ছিল দুর্নীতির বিরুদ্ধে এবং সেই লড়াইতে জিতেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, জেলেও যেতে হলো। এতে কি কোথাও কেজরিওয়াল তথা আম আদমি পার্টির ভবিষ্যৎ বা ইমেজ একটা বড় ধাক্কা খেলো? না, বলে দিই, দেখুন, আমাদের অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি নিয়ে আগেও লড়েছে, এখনও লড়ছে, আগামীকালও লড়বেন। এবং আমরা নিশ্চিত আমরা সবসময় এটা নিয়ে কাজ করে যাব অ্যাজ এ রাজনৈতিক দল, কারণ আমরা একটা মুভমেন্ট থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। এবার আসছি যে যেগুলো লাঞ্ছনগুলো ইডি সিবিআই লাগিয়েছিল, তা সুপ্রিম কোর্টই বলে দিয়েছিল যে ভাই এটা কিন্তু ঢপের চপ, এটা কিন্তু 2 মিনিটও টিকবে না যখন এটা ট্রায়ালে আসবে। তো সেখানে কিন্তু বিজেপি নিজেই প্রমাণ করে দিয়েছিল, যেখানে আমাদের এতজনকে অ্যারেস্ট করার সত্ত্বেও সবাই কিন্তু জেল থেকে বেরিয়ে এসছেন। তার একটা কারণে আগে দেখবেন দাদা, সত্যি করে বলতে গেলে আগে যদি আমরা সিবিআই ইডিআর যদি আমরা ভিজিট দেখি, যে কোনো জায়গায় আর কি এনকাউন্টার করছে, সেখানে দেখবেন ইডি বলে টাকার পর টাকা গদি গদি লেখা হতো, ই আর ডি করে। এখান থেকে 5 টাকা নয় পয়সা খুঁজে পায়নি। এটা তো প্রমাণিত যে এই আম আদমি পার্টি কোনোভাবে দুর্নীতির সাথে যুক্তই নয়। তাই সাধারণ জনগণ বেসিক ফেসিলিটি যেটা আমাদের রাজনৈতিক দল করে থাকে, কারণ আমরা আজকে এসছি কাদের জন্য? সেই সাধারণ গরিব মানুষদের জন্য, সেই সাধারণ মিডল ক্লাসদের জন্য, যারা বেসিক ফেসিলিটি চায়। আজকে রাজনীতিতে শুধুমাত্র কয়েকজন উদ্যোগপতিদের আমি যদি ফেসিলিটাইজ করে দিই, তাতে কিন্তু আমার ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট কখন হবে? মানুষকে বোঝাতে পেরেছিলেন আসতে পারবেন দিল্লিতে ফের? অবভিয়াসলি আমরা সংখ্যাগরিষ্ঠ কালকেই দেখে নেবেন, আমরা রীতিমতো সব থেকে বেশি সিট নিয়ে আসছি আবার। বিমলদা, এবারের লোকসভা ভোটে বিজেপির আসন কমেছে, আপনি জানেন কি হয়েছে, কিন্তু তারপর একটার পর একটা বিধানসভা ভোট এসেছে এবং ভালো ফল করেছে বিজেপি। যেমন সুকুমার রাজা সূত্র বেঁধে দিলেন, হরিয়ানা, মহারাষ্ট্র তো সারপ্রাইজ, মানে আমাদেরকে সারপ্রাইজিং রীতিমতো। তো এবার কি দিল্লি, কি মনে হচ্ছে? না, প্রথমে আমি শুভময়কে আশ্বস্ত করতে চাইছি, আশ্বস্ত করার প্রয়োজন নেই, এটাই স্বাভাবিক, কিন্তু তাও ও যখন সন্দেহ প্রকাশ করলো যে বিজেপি 400 পেলেও কথা বলতে পারবে কিনা, আমি এটুকু আশ্বস্ত করি বিজেপি 500 পেলেও একই রকমই ও স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। বিকজ দ্য নেম অফ দ্য পার্টি ইজ ভারতীয় জনতা পার্টি। ভারতীয় সংস্কৃতি যে সেই দলটা আত্মস্থ করেছে, কারো গলা টিপে রাখার জন্য বিজেপি করেনি। এক, দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, আমি ডেফিনেটলি আমি দলের প্রবক্তা, এখানে দলের কথাই বলবো, কিন্তু আমার অন্য একটা পরিচিতি আছে, আমি অধ্যাপনা করি, আমি দীর্ঘদিন দলে যোগ দেওয়ার আগে তোমাদেরই চ্যানেলেও বিভিন্ন ভোট অ্যানালিসিসে এসেছি, আমার সেই সত্তাটা একেবারে এখনও ফেলে দিইনি। আর কোনো দল করলে ভোট অ্যানালিসিস করা যাবে না এরকম মাথা দিবি কেউ কাউকে দেয়নি। তো সেই অ্যাসপেক্ট থেকে কতগুলো কথা বলি। বিজেপি এমন একটা দল যে ভালো রেজাল্ট করলে আত্মহারা হয়ে সব ভুলে যায় না, সে মনে করে এই ভালো রেজাল্ট হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। কোথায় কোথায় ভালো করলাম, কোথায় কোথায় খারাপ করলাম, সেটাও কিন্তু অ্যানালিসিস হয়। আর খারাপ করলে তখন ভেবে দেখে খারাপটা কেন করলাম, কি করে ভালো করতে হবে। এই যে সংবিধান নিয়ে বিজেপির বিরুদ্ধে এত নোংরা প্রচার হয়েছিল, এবারে কিন্তু সংবিধান নিয়ে ভারতীয় জনতা পার্টি যে ধরনের মানুষের কাছে গেছে, মানুষের সঙ্গে কথা বলেছে, এটা অন্য কোনো দল করেনি। আমরা কিন্তু করে গেছি কনস্ট্যান্ট যে না, আমরা সংবিধানকে ধ্বংস করছি না, এটা ভুল বোঝানো হয়েছে তোমাদের। আমরা সংবিধানটাকে রক্ষা করতে চাইছি। যারা বলেছিল যে সংবিধান আমরা নাকি ধ্বংস করব, তারা কোন কোন ক্ষেত্রে সংবিধান ধ্বংস করেছে দেখো, আমরা মানুষের সামনে তুলে দিয়েছি। আমরা অন্য কোনো দলকে তো এটা করতে বারণ করিনি, তারা করতেই পারে, আমরা করেছি। ফলে আমাদের এই যে ইভালুয়েশন, এই ইভালুয়েশনটা কনস্ট্যান্টলি চলে, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা,
যে যদি সত্যি অরবিন্দ কেজরিওয়াল বা বাকিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ঢপের চপ হয়, সুপ্রিম কোর্ট যদি বলেই দেয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের জেলে রাখলো কেন, এতদিন জেলে ছিল কেন? অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়ে বলে খবরদার সই ফই করতে পারবে না, তোমাকে ছাড়া হলো কিন্তু তুমি সইটাই এখন ফাইল কিছু সই করতে পারবে না। তারপরের প্রশ্ন যে অরবিন্দ কেজরিওয়াল নিজে যখন আন্দোলনটা করছিলেন, ডেফিনেটলি যে আন্দোলন থেকে আপ উঠে এসেছিল সেই আন্দোলনের গোটা ঐতিহ্য আপ একা আত্মস্থ করতে চাইছিল, কিন্তু ব্যাপারটা তো তা নয়। আন্না হাজারের আন্দোলনে অনেকে যোগ দিয়েছিল, সেখানে সংঘের বহু মানুষ যারা সংঘ করে তারাও তো যোগ দিয়েছিল। সেই আন্দোলনকে হাতিয়ার করে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলেন, সে আসুন, কোনো অসুবিধে নেই। কিন্তু তিনি সেই সময় যে কথাগুলো বলেছিলেন ঠিক উল্টো উল্টো করলেন কেন? তিনি বলেছিলেন না আমরা অতি সাধারণ মানুষ, সচ্চাই ইমানদারি কথাগুলো প্রায়ই বলতেন, যে আমি ওরকম শিলা দীক্ষিতের মতো এত বড় প্যালেসে থাকবো না, আমি সাধারণ মানুষের মতো থাকবো। তারপর শীষমহল বানালেন কত কোটি টাকা দিয়ে। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ওই ছোট বিন্দুতে আটকে যান না, তাহলে কিন্তু সমস্যা হবে। দিল্লিতে আপনি জেনেই গেছেন যে দিল্লি পূর্ণ রাজ্য নয়, অরবিন্দ কেজরিওয়াল তারপরেও তো গেছেন, পাঞ্জাব জিতেছেন তাকে ভিত্তি করে। আমার কথা যে তিনি এই ছোট বিন্দুর মধ্যে আটকে গেছেন, যে যার পরে আর বেরোতে পারছেন না। ভারতীয় জনতা পার্টি তার বিন্দুতে আটকে থাকা না, একদমই ঠিক। ঠিক, জনতা পার্টির বিন্দুর ব্যাপার নয়, জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। আমি শুধু এলাকার কথা বলছি না, আপনি ইস্যু বা ভাবনা চিন্তা যদি ওই বিন্দুতে আটকে যায়, যেটা অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে বিপদ হবে, এবং আমি এটাও বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষে একদিন এটা বিপদ হবে। তার জন্য পশ্চিমবঙ্গ আপনাদের খুব ভালো করে যে ইভ্যালুয়েশন যে করতে হবে সেটা। অভিষেকের কাছে আসছি। অভিষেক, এক্সিট পোল কি ইঙ্গিত করছে আমি তার মধ্যে যাচ্ছি না। এইসব পোলের ইঙ্গিত মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু একটা বিষয় বুঝতে এক্সিট পোল বা কোনো পোলের উপর নির্ভর করতে হবে না, সেটা হচ্ছে কংগ্রেসকে কিন্তু এবারও দিল্লি থেকে প্রায় খালি হাতে ফিরতে হতে চলেছে। কারণ কংগ্রেস গতবার শূন্য পেয়েছিল, খাতা কি খুলতে পারবে? আচ্ছা, প্রথম কথা, আমি কংগ্রেসের হয়ে এসেছি, আমি তো অবশ্যই আশা করব যে কংগ্রেস শুধু খাতা খুলবে না, হয়তো 2 অঙ্কের সংখ্যায় পৌঁছে যাবে। কি পৌঁছবে তার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলে যে এক্সিট পোল কি বলবে কি বলবে না সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। এক্ষেত্রে যেহেতু তুমি উপস্থিত আছো বলে এবং এই একই সেট আপ আছে বলে, আজ থেকে 8 মাস আগের ঘটনা ঠিক আমি মানে তুমিও উপস্থিত ছিলে, সুমন দাও ছিল, বিমল দাও, তুমি একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছিলে। তোমার দীর্ঘ সাংবাদিক জীবনে 2024-এর লোকসভা হচ্ছে একমাত্র নির্বাচন যে নির্বাচনে তুমি সংখ্যাগরিষ্ঠতা কে পাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে না, কতটা সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তোমার আর্কাইভেও সেটা রয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছে আমরা জানি, এবং গত একটা বছর ঝাড়খণ্ড বলো, উড়িষ্যা বলো, হরিয়ানা বলো, মহারাষ্ট্র বলো, এমনকি কমলা হ্যারিস ইউএসএতে কারোর ক্ষেত্রেই মেলেনি। এক্ষেত্রে মিলবে কি মিলবে না আমরা জানি না। তবে আমি কংগ্রেসের যেহেতু মুখপাত্র, সেই কারণে আমি চাইবো যে কংগ্রেসের ভালো ফল। আচ্ছা, তুমি একটা কথা বললে যে মহিলা এবং মধ্যবিত্তর কথা। 29শে জানুয়ারি 2024 কুম্ভতে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা এলাহাবাদটা মাত্র 3 ঘন্টা দিল্লি থেকে। যারা ওখানে স্ট্যাম্পেড হয়েছে তারা হয়তো ওখানকার ম্যাক্সিমাম লোক বিহারের লোক, উত্তরপ্রদেশের লোক, যারা হয়তো ওখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, তারা ওভারনাইট ভুলে যাবে কি ঘটনা ঘটেছে। আলোর নিচে অন্ধকারটা কি এতটা ইজি? যমুনার কালো জলটা কি শুধুমাত্র ফটো অপটিক্স দিয়ে ঢাকা যায়? সমস্যাটা হচ্ছে যে যখন ঘটনাগুলো ঘটছে বা দুর্ঘটনাগুলো ঘটছে, নরেন্দ্র মোদী বলছেন ওনাকে নেহেরু কাজ করতে দিচ্ছেন না, কেজরিওয়াল বলছেন ওনাকে নরেন্দ্র মোদী কাজ করতে দিচ্ছেন না। আমরা বলেছি আমাদেরকে দিন, আমরা কাজ করে দেখাবো। কারণ শেষবার যখন নতুন দিল্লির মতো ছিল তখন শিলা দীক্ষিত ছিলেন, এবং তোমরাও জানো যে সন্দীপ দীক্ষিত থেকে আলকা লাম্বা সব জায়গা ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, যে এবং যা যা বুথ ফেরত সমীক্ষা আসছে সেখানে কি ঘটনা ঘটছে। এবার তুমি বললে জেলে যাবার ক্ষেত্রে, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনও জেলে গেছিলেন, ফল কি হয়েছে আমরা দেখেছি। জেল সবসময় ভোটে হারায় এটা মনে হয় ঠিক একদম। আমি লাস্ট একটা কথা দিয়ে শেষ করি, যেহেতু মহারাষ্ট্রের কথাটা এলো, তোমাদেরই ফ্রেটার্নিটির লোক একজন খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, তার নাম উল্লেখ করেই বলছি, রাজদীপ সরদেশা একটা খুব ইন্টারেস্টিং তথ্য সামনে এনেছে। লোকসভা 2024-এ শুধু মহারাষ্ট্রের 9,30,00,000 ভোটার ছিল, ঠিক বিধানসভায় 5 মাসের ভেতর 9,70,00,000, 5 মাসে 40 লাখ ভোটার বেড়েছে। whereas যদি দেখা যায় আমাদের তরফ থেকে যেটা আমরা আর্গু করেছি, নথিভুক্ত অ্যাডাল্টের থেকে নথিভুক্ত ভোটারের সংখ্যা বেশি। এগুলো তো একদম, এগুলো তো এবার তাহলে এটা যদি হয় তাহলে কি করে বলি বলো তো, ইলেকশন কমিশন নামক বস্তুটা, ইলেকশন কমিশন ঠিক আছে, ইলেকশন কমিশনের দোষ দিতেই পারো তুমি, সেটা সুমন ভট্টাচার্য।